আজকে ঢাকা বোর্ড 2024 সালের পদার্থবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচে কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে? আমরা জানি শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরল মাধ্যমে তার চেয়ে কম, বায়বীয় মাধ্যমে তার চেয়ে কম। এখানে যেটা আছে পানি, এটা তরল মাধ্যম। পারদ, এটাকেও আমরা তরল মাধ্যম বলতে পারি। লোহা, এটি কঠিন মাধ্যম। হাইড্রোজেন, এটা হচ্ছে বায়বীয় মাধ্যম। সুতরাং আমরা বলতে পারি লোহা অ্যান্সার, যেহেতু এটি কঠিন মাধ্যম। উত্তল আয়নায় সর্বদা, উত্তল আয়না এটা লেন্স। যদি আমরা আয়নার ক্ষেত্রে হিসাব করি তাহলে এটাকে আমরা উত্তল আয়না বলতে পারি। তাহলে উত্তল আয়নার নির্দিষ্ট একটা ফোকাস আছে, একটা কেন্দ্র আছে। আমরা যেখানেই বস্তু রাখি না কেন, যেখানেই বস্তুটা আমরা রাখি, আমাদের তিনটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, যখন অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যাবে তখন ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে এই ক্ষেত্রে। আবার যখন আমরা আবার কেন্দ্র দিয়ে নিব, অর্থাৎ কেন্দ্র বরাবর যাবে, তখন এটা সরাসরি আবার ব্যাক আসবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আলোক রশ্মি যদি বৃদ্ধি করি তাহলে এখানে হবে হচ্ছে আমাদের নির্দিষ্ট প্রতিবিম্ব। তো যেহেতু এখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। উল্টো প্রতিবিম্ব গঠিত হবে না, এটি উল্টো প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, এটি সোজা প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এবং বিবর্ধন 1 অপেক্ষা ছোট হয়। আমরা যেখানেই রাখি না কেন অবশ্যই এফ এবং ও এর মাঝেই প্রতিবিম্ব গঠিত হবে এবং সেটি অবশ্যই ছোট হবে। তাহলে কথা ঠিক আছে। তাহলে প্রথমটি এবং তৃতীয়টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে, এখন যদি আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দেখি তাহলে ট্রান্সফরমারের এখানকার তুলনায় এই জায়গায় যে পরিমাণ ভোল্টেজ স্টেপ আপ করা হয়েছে যেহেতু, তাই ভোল্টেজের মান প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে, তার মানে প্রাইমারি কয়েলের চেয়ে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ অবশ্যই বেশি হবে। এরপরে যদি আমরা, অর্থাৎ এই কথা ঠিক আছে, ভিএস এর মান ভিপি এর তুলনায় অবশ্যই বেশি। এনএস প্যাচ সংখ্যা, তাহলে প্যাচ সংখ্যার ক্ষেত্রেও নিশ্চয়ই আমাদের পরিবর্তন করতে হবে। প্যাচ সংখ্যার ক্ষেত্রেও আমরা এখানে যতটুকু প্যাচ দিয়েছি এখানে অবশ্যই তার থেকে বেশি প্যাচ সংখ্যা দিতে হবে, অর্থাৎ এনপি এর তুলনায় এনএস এর প্যাচ অবশ্যই বেশি থাকবে। যেহেতু ভোল্টেজের পরিবর্তন, ভোল্টেজ বেশি হয়েছে, সুতরাং বিদ্যুৎ প্রবাহ কমে যাবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে আইপি এর মান বেশি হবে এবং আইএস এর মান কম হবে। কিন্তু এখানে আইএস এর মান বেশি এবং আইপি এর মান কম দেওয়া হয়েছে, সুতরাং এই দুইটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি গ নাম্বার হচ্ছে আমাদের নির্দিষ্ট অ্যান্সার। পানিতে অদ্রবণীয় দুটি কঠিন পদার্থ এ ও বি পানিতে দ্রবণীয় নয়। এ এর আয়তন দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। তাহলে আয়তনটাকে যদি আমরা লিখি ভি সমান সমান 1500 সিসি, তাহলে আমরা মিটার কিউবে যদি নিয়ে যাই, মিটার কিউবে নিলে 1500 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ভর এম দেওয়া আছে 0.9 কিলোগ্রাম। বি এর ঘনত্ব এ এর ঘনত্বের দ্বিগুণ। তাহলে এটা এ এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে ঘনত্ব কি হবে? রো যা পাওয়া যাবে এখানে 2 রো হবে আমাদের রেজাল্ট। পানির ঘনত্ব আলাদাভাবে দেওয়া আছে 1 গ্রাম মিটার পার সিসি। 1 গ্রাম মিটার পার সিসি অর্থ হচ্ছে পানির ঘনত্ব
1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এ বস্তুকে পানির এত মিটার গভীরে নিলে কত চাপ অনুভূত হবে? তাহলে চাপ P H ρ G। যেহেতু তরলের মধ্যে নেওয়া হচ্ছে পানির মধ্যে, তার ঘনত্ব হবে পানির ঘনত্বের হিসাব। তাহলে 0.5 1000 গুণন 9.8, এটাকে যদি আমরা হিসাব করি 0.5 গুণন 1000 গুণন 9.8, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4900 প্যাসকেল। এ এবং বি দুইটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কে ডুবে যাবে আর কে ভাসবে সেটা আমাদের একটু দেখতে হবে। খেয়াল করো, এ এর ঘনত্ব রো, বি এর ঘনত্ব 2 রো। এখন আমাদের উভয়ের ঘনত্ব বের করতে হবে। যার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হবে সে ডুবে যাবে, আর যার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হবে সে ভেসে থাকবে। তাহলে এ এর ঘনত্ব বের করব। তাহলে এ এর ঘনত্ব রো ইজ ইকাল টু এম বাই ভি। আমরা জানি সূত্র রো ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে এম এর মান হচ্ছে 0.9, এখানে 1500 ইন্টু 10⁻⁶, 0.9 ডিভাইডেড বাই 1500 ইন্টু 10⁻⁶। আমরা যদি এটা হিসাব করতে থাকি তাহলে আমাদের রেজাল্ট আসবে 600। তাহলে ঘনত্ব পেয়ে গেলাম আমরা 600 কিলোগ্রাম মিটার পার মিটার কিউব। তাহলে যেহেতু এটা 1000-এর চেয়ে ছোট, অর্থাৎ পানির চেয়ে ছোট, সুতরাং এটি ভেসে থাকবে, অর্থাৎ এ ভাসবে। আর বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে এর ডাবল, যেহেতু যা পেয়েছি তার ডাবল অর্থাৎ 1200। তাহলে 1200 যদি হয় তাহলে সেটি অবশ্যই ডুবে যাবে, যেহেতু 1000 এর চেয়ে বেশি। সুতরাং এখন আমরা প্রশ্নে আসি। এ ডুবে যাবে কিন্তু বি ভাসবে। এ ডুবে যাবে না, এ ডুববে না। এ এবং বি উভয় ডুবে যাবে না, এ ডুববে না। এ এবং বি উভয় ভাসবে না, বি ভাসবে না। এ ভাসবে কিন্তু বি ডুবে যাবে। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে। এ ডুবে যাবে, এ ভাসবে কিন্তু বি ডুবে যাবে। কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয়ে আসে? তেজস্ক্রিয় বিকিরণ, এটা নিউক্লিয়াসের বড় কোনো বিকিরণ নয়, নিউক্লিয়াসের সিম্পল একটি বিকিরণ। এবং বিটা রশ্মি বের হয়ে আসার কথা বলা হচ্ছে আলফা, বিটা এবং গামা। আলফা, বিটা এবং গামা এই ধরনের রশ্মির বিকিরণ সাধারণত দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়ে থাকে। বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ, দেখো হারমোনিয়াম, হারমোনিয়ামকে এইভাবে টানা হয়, অর্থাৎ এমন একটি থাকে যেখানে অনেকগুলো খাঁজ থাকে এবং এই জিনিসটা এই পাশ থেকে টানা হয়। টানলে কি হয়? এই পাশে বাতাস প্রবেশ করে, অর্থাৎ বাতাসের চাপের কারণে বাদ্যযন্ত্র বাজে। তাহলে হারমোনিয়াম। বাকিগুলো আমরা একটু দেখি। সেতারা, এটা তারের মাধ্যমে হয়, এটা বাতাসের প্রবাহ নয়, অর্থাৎ তারে আমরা কম্পন সৃষ্টি করি। বেহালার ক্ষেত্রেও তাই। তবলার ক্ষেত্রে আমরা বাতাস ব্যবহার করি না, এক্ষেত্রেও আমরা কম্পন সৃষ্টি করি। সেটা অবশ্য স্ট্রিং এর কম্পন নয়, সেটি একটি প্লেটের উপরে কম্পন সৃষ্টি করি। এরপরে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের থেকেও ছোট তরঙ্গদৈর্ঘ্যকে কি বলা হয়? রেডিও ওয়েভ সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, তার থেকে ছোট হচ্ছে মাইক্রো ওয়েভ, এর চেয়ে ছোট হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড। এরপরে যদি বলি তাহলে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, এখানে বলা হচ্ছে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের থেকেও ছোট তরঙ্গদৈর্ঘ্যকে কি বলা হয়?
তাহলে রেডিও ওয়েভ কিন্তু অনেক বড়, রেডিও ওয়েভ বড়, মাইক্রোওয়েভ বড়, ইনফ্রারেড বড়, ইনফ্রারেড বড়। তাহলে দৃশ্যমান আলোর চেয়ে ছোট হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি। তাহলে এটা হবে আমাদের রেজাল্ট অর্থাৎ অ্যান্সার। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ ভি হয় তাহলে তার ভিতরে যে শক্তি জমা হয় সেটি হচ্ছে, এখানে কয়েকটি ইকুয়েশন দেওয়া আছে। এর ক্ষেত্রে হিসাব করতে পারি ই ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এখন কিউ ইকুয়ালস টু আমরা জানি সিভি, এই সূত্র আমাদের এখানে নাই, তাহলে কিউ ইকুয়ালস টু আমরা বসাবো হচ্ছে সিভি। তাহলে হাফ ইন্টু সিভি এর স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে আমরা বলতে পারি হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি, অর্থাৎ হাফ সিভি স্কোয়ার। তাহলে এটা যদি আমাদের এখানে থাকে হাফ সিভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চৌম্বক আবেশকে ব্যবহার করা হয়? কোনটির কার্যপ্রণালীতে তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয়? দেখো, ভ্যাকিউম টিউবে আমরা তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করি না, ডায়োডেও না, মাইক্রোফোনেও না। তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয় ট্রান্সফরমারে, অর্থাৎ তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে আমরা এখানে কাজ করে থাকি। সরাসরি বাহির হতে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়াটির নাম কি? বাইরের থেকে আমরা ভিতরের অঙ্গ দেখব, তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ ব্যবহার করতে পারি? সিটি স্ক্যান। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা মস্তিষ্ক অথবা আমাদের বডির বিভিন্ন পার্টিকেল দেখতে পারি এক্স রের মাধ্যমে, কিন্তু সেটা আমরা শরীরের ভিতরের অঙ্গ ক্রিস্টাল এবং ক্লিয়ার বা অথেন্টিক আমরা দেখতে পাই না। ইটিটি হচ্ছে ইলেকট্রিক্যাল টলারেন্স টেস্ট। এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন তারের মাধ্যমে এটা করে থাকি, কিন্তু ভিতরের অঙ্গ দেখা যায় না, আমাদের জাস্ট হার্টের কিছু হার্টবিটের ছবি আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। ইসিজির ক্ষেত্রেও তাই, ইসিজির ক্ষেত্রেও একই হার্ট রেট দেখা যায়, কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ আমরা দেখতে পাই না। অ্যান্ডোস্কোপি, হ্যাঁ, অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা শরীরের ভিতরে মুখের মাধ্যমে যে নলটা প্রবেশ করাই, সেটা আমরা ভিতরে প্রবেশ করানোর পর ওই নলে আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মতো কাজ করে কিছুটা, অর্থাৎ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রেরণ করা হয় এবং পেটের মধ্যে বা শরীরের মধ্যে বিভিন্ন অংশ আমরা দেখতে পারি। সুতরাং অ্যান্সার হবে এটি। কোন রাশি যুগলের মাত্রা একই? আমরা সবসময় জেনে আসছি কাজ এবং শক্তির মাত্রা একই, দেখি আমরা সেটি পাই কিনা। কাজ, ক্ষমতা, কাজের মাত্রা ক্ষমতার মাত্রা একই নয়, কারণ কাজ থেকে ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা যদি বলি তাহলে পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি, তাহলে কাজকে আবার সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা ক্ষমতা পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের মাত্রা সেম হবে না, অর্থাৎ টি এর মাত্রা একটা কম থাকবে। এরপরে কাজ, ক্ষমতা, কর্মদক্ষতা এবং ক্ষমতার ক্ষেত্রে একই কথা। ক্ষমতা এবং শক্তি, ক্ষমতা এবং শক্তির ক্ষেত্রেও একই কথা, শুধুমাত্র আমরা কাজ এবং শক্তির মাত্রা একই পাব। নিচের কোন যন্ত্রে এক্স রে ব্যবহৃত হয়? এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান। সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে সাধারণত আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, তাহলে এটি হবে না। সিটি স্ক্যান এবং রেডিওথেরাপি, সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয়, রেডিওথেরাপিতেও আমরা এক্স রে ব্যবহার করি, এটা অ্যান্সার। তারপরেও আমরা দেখি ইসিজি এবং আল্ট্রাসোনোগ্রাফি, এখানে আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, ইসিজিতে ইলেকট্রোড ব্যবহার করা হয়, এখানেও ইসিজিতে ইলেকট্রোড ব্যবহার করা হয়, কিন্তু রেডিওথেরাপিতে এক্স রে ব্যবহার করা হয়। সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের সম্পর্কটি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের বলতে হবে আলফা ইকুয়ালস টু
আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। এখন আমরা সম্পর্ক দেখাবো কার সাথে কার। আলফা সমান সমান 3 বিটা, আলফা সমান সমান 3 বিটা নয়, গামা সমান সমান 3/2 বিটা। তাহলে গামা সমান সমান এতটুকু অংশ আমরা যদি দেখি, তাহলে গামা বাই 3 বিটা বাই 2, 3 এই পাশে গেলে গামা সমান সমান 3/2 বিটা। তাহলে এটা ঠিক আছে, 3/2 বিটা। আর গামা সমান সমান 2 আলফা হবে না, গামা সমান সমান 3 আলফা হবে, কারণ 3 এই পাশে 8 গুণন হলে গামা সমান সমান 3 আলফা। আবার বিটা সমান সমান 2 গামার কথা বলা হচ্ছে, বিটা সমান সমান 2 গামা নয়, 2 এই পাশে গেলে 2/3 গামা হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের এটি। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেছেন এবং থিওরি অফ রিলেটিভিটি এই দুটি ব্যবহার করেছেন সাধারণত ডিরাক। ডিরাক এটা ব্যবহার করে পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছেন। স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি, ঝুলিয়ে দিব, স্প্রিং থেকে ঝুলিয়ে দিলাম একটা বস্তু, তাহলে এই বস্তুটার ভরের কারণে নিচের দিকে আসবে, আসলে সে কিছুটা প্রসারিত হবে, আবার সে সংকুচিত হবে, অর্থাৎ একবার এই পাশে আসবে, একবার উপরের দিকে যাবে। তাহলে আমরা সাধারণত কি জানি, এমন পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা জানি যে যার অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে প্রদক্ষিণ করে বা যাতায়াত করে, এই ধরনের গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। তাহলে চলন গতি, ঘূর্ণন গতি হবে না, সরলরৈখিক গতিও হবে না, এটা স্পন্দন গতি হবে। একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সরণ নির্ণয় করব, তাহলে এখানে নিশ্চয় একটা ত্বরণ থাকবে, তাহলে সরণ নির্ণয় বলতে এস নির্ণয় করব। এখানে কিন্তু শেষ বেগ নাই, শেষ বেগ নাই, শেষ বেগ থাকলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as ব্যবহার করতে পারতাম। যেহেতু শেষ বেগ নাই, তাহলে আমরা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের টি এর মান কিন্তু নাই। এই দুইটা ফর্মুলা ব্যবহার করতে পারি। এস ইকালস টু, এটা যদি 0 হয় তাহলে আমাদের থাকে হাফ এটি স্কোয়ার, এখানে এস ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার নাই, এস ইকালস টু হাফ এটি স্কোয়ার নাই, তাহলে এটা নাই। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ভি স্কোয়ার, এটার মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 2as, তাহলে ভি স্কোয়ার সমান সমান 2as, ভি সমান সমান 2as আছে, সুতরাং এটাও হবে না। তাহলে আমরা এস কে এই পাশে যদি নিয়ে আসি, 2as ভি স্কোয়ার বা এস সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলা আমাদের এখানে রয়েছে, এস সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। একটি স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 হলে ন্যূনাঙ্ক। আমরা জানি ন্যূনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে, ন্যূনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে, ভাগ সংখ্যা। যদি তাই হয় তাহলে পিচের মান 0.5 ডিভাইডেড বাই 100 এবং সেটি অবশ্যই মিলিমিটার এককে বের হবে। যদি অ্যান্সারে সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার করব, এখানে সবগুলোই মিলিমিটার এককে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি 0.5 ডিভাইডেড বাই 100, তাহলে আমরা পেয়ে গেলাম 0.005 মিলিমিটার। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা নির্ণয় যদি আমরা করতে চাই, P ইকুয়ালস টু W/T, W সমান সমান Fs বাই টি, S মৌলিক, T মৌলিক, F কে ভাঙলে MAS ডিভাইডেড বাই T, অর্থাৎ এদের মাত্রা যদি বসাই M, S হচ্ছে L স্কোয়ার, T যেহেতু কিউব তাহলে T ইনভার্স 3, তাহলে ml স্কোয়ার T ইনভার্স 3। আপেক্ষিক তাপের একক কোনটি? আমরা ক্যালোরিমিটারের সূত্র অনুসারে জানি, ক্যালোরিমিটারের সূত্র অনুসারে জানি Q ইজিক্যাল টু ms ডেল থেটা।
তাহলে এস সমান সমান কিউ ডিভাইডেড বাই এম ডেল থেটা। কিউ হচ্ছে জুল তাপ, এম হচ্ছে কিলোগ্রাম, থেটা হচ্ছে কেলভিন এককে টেম্পারেচার হিসাব করা হয়। তাহলে জুল পার কিলোগ্রাম পার কেলভিন হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে জুল পার কিলোগ্রাম পার কেলভিন। এত ভরের একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? এখানে ভরের মান দেওয়া আছে, এম সমান সমান 1500 কিলোগ্রাম, ভি এর মান দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে সেটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে রূপান্তর করি, তাহলে 72 গুণন 1000 ভাগ 3600, তাহলে পেয়ে যাব 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ মানে কি? ভর আর বেগের গুণফল। তাহলে পি সমান সমান এমভি। তাহলে 1500 সাথে আমরা গুণ করব 20, তাহলে 30,000 আমরা পেয়ে গেলাম। তাহলে 30,000 বলতে এটাকে বোঝানো হচ্ছে 3 × 10⁴ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এখন উদ্দীপকের আলোকে 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে বলা হচ্ছে ও সি সমান সমান 12, ও সি এটা সমান সমান 12, এ এফ অর্থাৎ এই অংশটুকু সমান সমান 4। আচ্ছা, তাহলে এটা যদি টোটাল 12 হয় তাহলে ফোকাস নিশ্চয় অর্ধেক, অর্থাৎ এফ সমান সমান কি হবে? 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা যদি 6 হয় তাহলে এই পাশের অংশটাও 6। তাহলে 6 থেকে যদি 4 চলে যায় তাহলে আমরা কি বলতে পারি? এই বস্তুটা কত দূরত্বে আছে কেন্দ্র থেকে? তাহলে এই 4 আর এই 6, তাহলে বস্তুর অবস্থান আমরা বলতে পারি 6 + 4 মানে 10 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে লেন্সটি হতে কত দূরে এবি এর প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব নির্ণয় করতে হলে 1/v নির্ণয় করতে হবে। 1/v সমান সমান 1/f - 1/u। তাহলে আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি তাহলে 1/6 - 1/10, ক্যালকুলেটরে আমরা একবারে ক্যালকুলেশন করে দেই। 1/6 - 1/10, যা রেজাল্ট আসবে সেটাকে 1 ভাগ অ্যান্সার করে দেই, তাহলে 15। ভি এর মান 15 সেন্টিমিটার, অর্থাৎ এত সেন্টিমিটার দূরে আমাদের অবস্থান হবে। তাহলে এখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি। এরপরে লক্ষ্যবস্তু এবি কে লেন্সের দিকে 7 সেন্টিমিটার যদি সরানো হয়, লেন্সের দিকে 7 সেন্টিমিটার আছে, এখান থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার দূরে, ওকে 7 সেন্টিমিটার নিয়ে আসলাম, তাহলে ইউ এর মান হবে কত? 10 থেকে 7 সেন্টিমিটার সরালে 3 সেন্টিমিটার সামনে আসবে, অর্থাৎ এরকম কোনো অবস্থানে আসবে। এরকম কোনো অবস্থানে যদি আসে তাহলে আমাদের কি অবস্থা হবে? অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এটা হচ্ছে উত্তল। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কেমন প্রতিবিম্ব পেতে পারি? এই ক্ষেত্রে সবসময়ই অবাস্তব প্রতিবিম্ব পাবো। আমাদের ফোকাস হচ্ছে 6 সেন্টিমিটার, বস্তু রাখবো 3 সেন্টিমিটারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটি অবাস্তব প্রতিবিম্ব পাবো। এরপরে প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে। প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে। প্রতিবিম্বটা কোথায় হবে সেটা আমরা চেক করি। 1/v 1/f - 1/u, তাহলে 1/f হচ্ছে 6 - 1/u এর মান তখন হয়ে গেল 3। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে ভি এর মান কত পাবো সেটাই দেখতে হবে। যদি 6 আসে তাহলে ফোকাসে থাকবে। 1/6 - 1/3, তাহলে অ্যান্সার যা আসছে 1 অ্যান্সার। অবশ্যই আমাদের এটা ফোকাসে থাকবে, প্রতিবিম্ব প্রধান ফোকাসে থাকবে। যেহেতু এফ এর মান 6 আসছে, এটাও 6, তাহলে প্রধান ফোকাসে অবস্থিত হবে। উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে 2।
উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে 2। যে বিম্বটা পাবো তার জন্য বিবর্ধন আমাদের হবে কত বলা হচ্ছে 2 হবে। তাহলে আমরা প্রতিবিম্ব তো পেয়ে গেছি ভি এর মান, বিবর্ধন যদি আমরা এখন হিসাব করতে চাই তাহলে দেখো m ইকুয়ালস টু ভি বাই ইউ। তাহলে ভি এর মান আমরা কিন্তু পেয়ে গেছি 6 আর ইউ এর মান 3, তাহলে বিবর্ধন অবশ্যই 2। তাহলে অ্যান্সার হবে তিনটাই। এখানে 2 ওহম, 4 ওহম, 4 ওহম তিনটা রোধ রয়েছে। বর্তনীর তুল্য রোধ কত? বর্তনীর তুল্য রোধ এই দুইটা অবশ্যই সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে যদি একই রোধ সমান্তরালে থাকে তাহলে সেই রোধের অর্ধেক হয়ে যায় হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ আর পি যদি আমরা বের করতে চাই তাহলে 4 4 থাকলে 2 ওহম হবে হচ্ছে এদের তুল্য রোধ। তাহলে 2 ওহমের সাথে এই 2 ওহম সিরিজে আছে, তাহলে আর এস হবে হচ্ছে 2 প্লাস 2 অর্থাৎ 4 ওহম। তাহলে তুল্য রোধ আমরা পেয়ে গেলাম 4 ওহম। এখন প্রশ্ন হচ্ছে R3 রোধকে অপসারণ করলে, অর্থাৎ R3 নাই, ওটাকে অপসারণ করা হয়েছে, তাহলে তুল্য রোধ হবে তখন কত? তুল্য রোধ হবে আর এস সমান সমান 2 প্লাস 4 অর্থাৎ 6 ওহম। তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহেরও পরিবর্তন হবে। তাহলে আগে আমাদের তুল্য রোধ ছিল এটা, বিদ্যুৎ প্রবাহ I ইজ ইকাল টু ভি বাই আর, অর্থাৎ ভি এর মান তখন আমরা ভি এর মান ছিল এখানে 12 ডিভাইডেড বাই 4, তাহলে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আগে পেয়েছিলাম। এখন কি আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো আগের মতোই? আগের মতোই অবশ্যই পাবো না। তাহলে 12 ডিভাইডেড বাই 6 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ অবশ্যই বর্তনীর মোট প্রবাহ মাত্রা থেকে হ্রাস পাবে যদি আমরা R3 কে অপসারণ করি। এখন R1 এবং R2 এর ক্ষমতা একই হবে। R1 এবং R2 যেহেতু দুইটা সিরিজে আছে, তো সিরিজে থাকলে R1 এর রোধ হচ্ছে আলাদা, R2 এর রোধ হচ্ছে আলাদা। যদি উভয়ের রোধই আলাদা হয় তাহলে ক্ষমতা অবশ্যই এক হবে না। অর্থাৎ ক্ষমতা নির্ণয়ের জন্য আমরা যেহেতু বিদ্যুৎ প্রবাহ এই দুইটার মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে I স্কয়ার R ব্যবহার করতে পারি R1, আর আরেকটার জন্য আমরা I স্কয়ার R2 ব্যবহার করতে পারি। I স্কয়ার মানে 2 স্কয়ার ইন্টু R1 হচ্ছে 2, আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি 2 স্কয়ার ইন্টু 4। তাহলে 2 দুগুণে 4, 8 ওয়াট, আর এখানে হবে 4 4 16 ওয়াট। তাহলে অবশ্যই এক হবে না, এখানে একই হওয়ার কথা বলা হচ্ছে। R1 R2 এর মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে, R1 এবং R2 অবশ্যই। আমাদের এই পাশ দিয়ে যে পরিমাণ অর্থাৎ 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা এই রোধের মধ্য দিয়েও যা প্রবাহিত হবে এই R2 এর মধ্য দিয়েও একই প্রবাহিত হবে, যেহেতু এখানে আর কোনো রোধ নাই, দুইটা রোধ পরপর আছে, তাহলে পরপর এই 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎই প্রবাহিত হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 1 3, অর্থাৎ এটি।